ভাবনা মুখের এক ডেঞ্জারাস, বন্যা কবলিত, ক্রাইম ইনফেস্টেড, পিছনে পড়ে থাকা একটি দেশের একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। একটি মাথার দাম 1.5 কোটি টাকা। তাহলে ভারতবর্ষ নিজেরা কি ম্যানুফ্যাকচার করে তার মানবতার দ্বারা? আমরা যদি নিচের থেকে উঠি, 5.5 লক্ষ লোককে আমরা জেলের ভেতরে রাখি, আর ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে ভারতবর্ষের সো-কল্ড নাগরিকদের ধরে ধরে সেখানে রাখা হবে। আপনার কাছে কাগজ আছে কিনা প্রমাণ করার দরকার নেই। আমি সরকার হলে আপনাকে কাগজ দিতাম যে আপনি গর্বিত ভারতবাসী হন, আপনাকে আমি খাওয়াই না, কিন্তু আপনি ট্যাক্স দেন, সেই টাকায় আমার বেতন হয়। এমনটি বলার সাহস কোনো সরকারি কর্মচারীরও নেই, এমন কোনো নেতারও নেই আমাদের দেশে। তাই কালকে ঐশ্বর্য রয় তার কথা রাখতে গিয়ে বলেছেন, দেশটা এক, দেশের ধর্ম আমাদেরকে একতা শেখাবে। আজকে আমাদের দেশে যত বলশালী পুরুষেরা জন্মান, বলশালী মায়েরা জন্মান, এই কথাটা বলার জন্য সাহস লাগে। তাই তাকে হ্যাটস অফ করে দিই। তাহলে আমরা 5.5 লক্ষ প্লাস লোকেদেরকে জেলে পুরে রাখি, ম্যানুফ্যাকচার্ড বাই ইন্ডিয়ান মানবতা, হিউম্যান রাইটস এনজিও, কনস্টিটিউশন, ল, লিগাল, ইলিগাল সবকিছুকে বিলিয়ে। তারপরে আমরা রেপিস্ট তৈরি করি। এমন দেশে জন্মেছি যে আমরা রেপ করলেও কিছু যায় আসবে না। নিঠারির রেপিস্টকে যখন ছাড়া হয় তখন আমার এটাই মনে হয়েছিল, ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া হলেও হতে পারে। 242 জন সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত রাহুল গান্ধীর এগেনস্টে একটা চিঠি লিখেছেন। তাদের সাহসে কোলায়নি যে বিহারে যে ডুপ্লিকেট ভোট পড়লো, বিহারের বিএলওরা বাড়িতে বসে ভারতবর্ষের গণতন্ত্রের ভবিষ্যৎ লিখলেন ইলেকশন কমিশনারের হাত ধরে। তারা মুখ খুলতে পারলেন না, কারণ একজন রাহুল গান্ধী অপোজিশন লিডার, যার কাগজ সিজ করে দেওয়া যায়, যাকে ফলস কেস দেওয়া যায়, যাকে যখন ইচ্ছে পার্লামেন্ট থেকে বারো করে দেওয়া যায়। থ্যাংক গড কনস্টিটিউশনের কোনো একটা পাতায় আমাদের দেশে এখনো ডেমোক্রেসি বেঁচে আছে। নলে দলিতদেরকে রিজার্ভেশন দেওয়া যায় কিনা আমাদের দেশে সিজিআই সেটা নিয়ে ভাবছেন, কিন্তু দলিতদেরকে এক করা যায় কিনা এমন কোনো কনস্টিটিউশনে কোথাও লেখা নেই। তাই বাবা সাহেব আম্বেদকর যতই শিক্ষিত হন, গান্ধীজি যতই শিক্ষিত হন, মহাবীর বুদ্ধ যতই শিক্ষিত হন, কিছু যায় আসে না। বা অশিক্ষিত হন, তাদের পড়াশোনা, তাদের প্রিচিং যতই শিক্ষিত হোক, এখনো চার্চ, মাদ্রাসা, মন্দির থেকে মানুষেরা বেরিয়ে পাড়াকে এক করার চেষ্টা করে না। আমি আজ অব্দি কোনো মনস্ট্রিতে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারিনি, তারা অ্যাভয়েড করে হিউম্যান কন্ট্যাক্ট। আজকে সাইট সিং আমি একটা মনেস্ট্রিতে যাচ্ছি, তো সেখানে তো একটা লোক ডেপুটেড থাকবে যে আমার সঙ্গে কথা বলবে। তাহলে তো আমি ডোনেশনও দিতে পারি, তার মনেস্ট্রি সম্বন্ধে জানতে পারি, আর তাকে এই প্রশ্নটা করতে পারি যে ভারতবর্ষের এই দুর্দিনে আপনারা কিভাবে বুদ্ধার প্রিচিংকে সামনে নিয়ে আসেন। না, নেই। চার্চনি আর মন্দিরগুলোর তো কথাই ছেড়ে দিন, আপনি যত টাকা দেবেন আপনি তত ভালো, না দিতে পারলে আপনি একটা বোকা মানুষ। তাও ইন্ডিয়ান মন্দির থেকে সোশ্যালিজম আসে, চার্চ থেকে আসে, কারণ তারা খাওয়ায়, পড়ায়, কাপড় দেয়। মানে আপনাকে ভিখারি রাখতে সাহায্য করে, তাদেরকে দেখে সরকারও এরকম ডোল আউট করে। কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ধরে, ভাবুন বিহারের 23 লক্ষ যুবক একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছে, মাত্র 6,000 জব, কিন্তু অ্যাপ্লাই করছে 23 লক্ষ মানুষ 500 টাকা দিয়ে। তারপরে তারা খরচা করছে হাজারো হাজারো টাকা বিভিন্ন জায়গায় পরীক্ষা হয় বলে। কিন্তু এই 23 লক্ষ যুবক প্রতি মাসে 500 টাকা দিয়ে তারা ইন্ডাস্ট্রি খুলছে টাটার সঙ্গে এগ্রিমেন্ট করে, এমনটি হওয়ার নয়। আমাদের দেশ ম্যানুফ্যাকচারিং করে রেপিস্টের পরে মার্ডারার্স। তারা খুন করার কাজে লাগে, ল্যান্ডের জন্য খুন করে, সম্পত্তির জন্য খুন করে, বউ বাচ্চার জন্য খুন করে, প্রেমের জন্য খুন করে। এইভাবে আস্তে আস্তে আমরা যখন ওপরে উঠি, তারপরে বেস লাইনে ক্রিমিনালস তৈরি হওয়ার পরে, মানে গরু পাচার আছে, অঙ্গ পাচার আছে, ঘুষখোর আছে, ব্যাংক থেকে চুরি আছে, 1 টাকায় 100 একরের জমি দিয়ে দেওয়া আছে, এগুলো তো আছে। মানে সব ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। কি করে আমরা নিজেদেরকে বোকা বানাচ্ছি, সেই কিভাবে আমরা আমাদের বোকা বানানোর দিকে এগিয়ে বিশ্বে মহান হব, দুটোই থিওরি চলে একসাথে। কারণ ঠাকুরকে দেখিয়ে আমাদের দেশে ক্রাইম করা যায়, নইলে রাম মন্দির তৈরি হতো, আজকে বাবরি মসজিদকে কি ভাঙা হতো?
এই প্রশ্নগুলো যখনই মনে আসবে বুঝবেন যে ভারতীয়রা ক্রিমিনাল বেশি মাইন্ডেড। দেন তারা ভগবানে বিশ্বাস করে। যদি ভগবানে বিশ্বাস করতে ইউপিতে এত মদ সেল হতো না। যারা সব কথাতেই রাম বলে আর মদকে মাতলামি করে। আরো ডিটেলে যাব। একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখবেন আপনারও ভালো লাগছে যে বাংলাতে এমন চ্যানেল আছে যারা দেশের কথা বলে, মানবতার কথা বলে, উন্নতির কথা বলে, রিজন দিয়ে কথা বলে। আপনারা কি কনভিন্সড হলেন যে ৫.৫ লক্ষ জেলের ভেতরে যে কয়েদিরা থাকে তারা পাকিস্তান বাংলাদেশ থেকে আসে না? কিন্তু সিকিমে বাংলার এমন অনেক কয়েদি থাকে যারা বাংলায় ফিরে আসতে চায়। সিকিমের লোকেরা তাদের সঙ্গে তাদের ভাষাতে কথা বলতে পারে না, কিন্তু ফিরে আসতে পারে না। এটা নামচিতে যখন ৩ মাস কাজ করেছিলাম তখন জানতে পেরেছিলাম। এগুলোও খবর। আজকে আমরা আসবো যে ১.৫ কোটি টাকার যদি তার মাথার দাম হয়, তাহলে আমরা নিচের লেভেল থেকে উঠি, তাহলে ওপরে যেতে যেতে আপনাদের সুবিধা হবে। একটি মাওবাদী নেতা কিভাবে তৈরি হয়, তার তার ম্যানুফ্যাকচারিংটা কোথায় হয়, এর উত্তরটা আপনারা মহানুভব আমাদের দেশের মানুষেরা, সরকারি কর্মচারীরা এবং প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টরা দিতেই পারবেন। আমি অ্যাজ এ সংবাদদাতা সেটা নাই বা দিলাম, তাতে কি যায় আসে? সংবাদদাতারা সব জানে, তারা দেশে চেঞ্জ এনে দেবে এমনটি হওয়ার নয়, এমনটি হবেও না। এনিওয়ে, এনার দাম যদি ১.৫ কোটি টাকা হয়, তাহলে একটা কাউন্সিলরের মাথার দাম কত? সে কি শূন্য? নাকি সে দেশের জন্য এত কাজ করে যে সে মারা গেলে তার ফ্যামিলিকে ২ কোটি টাকা দেওয়া হবে? এমএলএ এর মাথার দাম কত? এমপির মাথার দাম কত যে চাকরি দেওয়ার কাজে লাগে না, সে নাটক করার কাজে লাগে? গভর্নরদের মাথার দাম কত? যখনই আমি এই নিউজটা দেখলাম, মানে এত জোরে জোরে হাসছিলাম যে একটা ক্রিমিনালের মাথার দাম ১.৫ কোটি টাকা যদি হয়, অ্যাজ সাচ কনস্টিটিউশনের হাত ধরে উকিলরা, দেশের সরকারি কর্মচারীরা, আইএস আইপিএস যদি ঠিক করে থাকে, তাহলে যারা দেশকে সার্ভ করছে তাদের মাথার দাম তো আউটস্ট্যান্ডিং হওয়া উচিত ছিল। যে সে মারা গেলেই সঙ্গে সঙ্গে ৫ কোটি ১০ কোটি টাকা দিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে ক্রিমিনালদেরকে আমাদের দেশে প্রাইস ট্যাগ লাগানো হচ্ছে, তাহলে পদ্মভূষণ, পদ্মশ্রীদের ২ লাখ ৩ লাখ ধরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? সেই প্রশ্নে আবার ফিরে যাব। অঙ্গ পাচার, গরু পাচার, কিডন্যাপিং হচ্ছে, রক্ত নেই। আমাদের শ্রীরামপুরে তৃণমূল ৭ দিন মাইকিং করেছে, রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও। তো একদিন আমি জিজ্ঞেস করলাম একজনকে, কারা ৭ দিন ধরে রক্ত নিচ্ছে? শ্রীরামপুরে সেই ডেডিকেটেড তো লোক নেই। তখন বললো সরকার বলছে যে রক্ত নেই, সেজন্য তারা মাইক চালিয়েছে। একটা লিফলেটও তৃণমূল থেকে দেওয়া হয়নি যে দেশে রক্ত নেই, শহীদেরা রক্তে দেন। তা আপনারা বাঙালিরা তো এমনি শহীদ হওয়ার জাত। আমি তো গর্ব করি যে বাংলায় জন্মেছি, অন্য কোথাও জন্মাইনি। রক্ত চাইলেই দিতাম যে অমুক সেন্টারে যান, রক্ত দিন। না, তৃণমূল এই অর্গানাইজেশনটা করেনি যে ২৮টা কাউন্সিলরকে অ্যাক্টিভেট করে দিয়ে অ্যাটলিস্ট একটা এই ৭ দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প করিয়ে দিই। তা এই অ্যাডভাইসটা আমার তৃণমূলকে দেওয়া হলো। এইভাবে সাংবাদিকদের মাথার দাম, রাবিশ কুমারের মাথার দাম, ধুবরাটির মাথার দাম, তারপরে ওই যে লোকটা জি টিভিতে আসে সারাদিন ধরে উল্টো পাল্টা হিন্দু মুসলিম করছে, তার মাথার দাম ২০ কোটি কি হতে পারে? আমাদের দেশ কেন শূন্য আবিষ্কার করে শূন্যেরই পাশে থাকে, এগোতে পারে না, ১০ হতে পারে না, ১০০ হতে পারে না, ১০০০ হতে পারে না? তার কারণ শহীদ ভগৎ সিং যে কথাটা বলে গেছিলেন সেটা বোঝার মতন হিন্দি ভাষী আমাদের ভারতবর্ষে এতদিনেও জন্মায়নি। যে দেশটা যদি বিজনেসম্যানদের হাতে চলে যায়, তাহলে এই দেশটা ব্রিটিশদের আন্ডারে যেমন আছে তাদের আন্ডারেও সেরকম থাকবে। আমাদের দেশে পলিটিক্যাল পার্টিরা কাজ করতে চায় না, তারা যেই এসি অফিসে পৌঁছে যায় তারা একটা মেন্টাল ক্লার্কে তৈরি হয়। তারা জানি না যে লড়াই 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 করে তাদেরকে বাঁচতে হবে। এই লড়াইটা সেই লড়াই না, সে একটা কাগজে লিখলো যে অমুক গ্রামে সবকটা মানুষ যদি একসাথে হয়, তাহলে গভর্নমেন্টের প্রকল্পের টাকা তাদের কাছে যাবে এবং তারা তাদের গ্রামটাকে সুন্দর করে তুলবে। এটা ২ মিনিট একটা কাগজে লিখে দেওয়া যায়। যদি মানে আমি যদি সরকারে হতাম, এইভাবে ভাবতাম। আমি পার্লামেন্টের কোনো ডিবেটে যেতাম না, একটা চিরকুট লিখে দিতাম। কারণ আমি কারো ডিবেট শুনতে চাই না। তারা লিখিত কি জমা দিলেন যেটা ইতিহাসে যাবে, তার উত্তরে গভর্নমেন্ট কি জবাব দিচ্ছে সেটা শুনতাম।
তাহলে পার্লামেন্টে কোনো রুকুস হতো না, পার্লামেন্টের একটা দিনের কাজও স্টপ হতো না, আর পার্লামেন্ট থেকে এমন কোনো বিলও পাস হতো না যেটা মানুষের বিপক্ষে, কারণ কালকে আপনিও এমপি হতে পারেন। তার মানে ভারতবর্ষ যে অন্ধকার তৈরি করে, সেটা ডিজিটাল ইন্ডিয়া, সেটা মেক ইন ইন্ডিয়া, সবই ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া। তাহলে রেপিস্টরা সকালবেলা উঠে রেপ করবে তারা জানে। তারা যদি কামদুনি আপনি যান, এখনো যান, কামদুনি নিয়ে যদি রিসার্চ করেন, আমি একদিন অটোতে চেপে জেনেছিলাম কামদুনির সম্বন্ধে, যখন অটোওয়ালা আমাকে বলছে দাদা 6 মাস ধরে ওরা কাপড় ব্লাউজ টানছে মেয়েদের। তার মানে কত ভীরু জাত থাকে আমাদের দেশে, ভাবুন। এইরকমই ভীরু আমাদের বাংলায় ছড়িয়ে রয়েছে, বিহারে ছড়িয়ে রয়েছে, ইউপিতে ছড়িয়ে রয়েছে, কারণ সাধারণ মানুষ এক হয়নি। সে শুধু সেই সময় কাজে লাগবে যখন পদদলিত হবে গণতন্ত্র, তার শেষ মুহূর্তে আসবে, কৃষ্ণের সেই 100টা মিথ্যে বলার পরে, তারপরে আমি তাকে মারবো। কারণ আমরা মিথ্যেটাকে বুঝতে পারি না নাম্বার ওয়ানে, বুঝতে পারি না নাম্বার টুতে, বুঝতে পারি না নাম্বার থ্রিতে। 100 অব্দি যাওয়ার পরে কৃষ্ণেরও চোখ খোলে। এখানে হাজারটা মেয়ে পদদলিত হয়ে যাক, ধর্ষিত হয়ে যাক, মার্ডার্ড হয়ে যাক, আমাদের অভয়া মঞ্চেরও চোখ খোলে না, ডাক্তারদের চোখ খোলে না, কারোরই চোখ খোলে না। কারণ মাসে একটা দিন টেকনিক্যালি তারা দেশকে দিতে চান না। তারপরে আমাদের দেশে যে কটা এডিটর আছেন, লাখ লাখ খবর কাগজ ছাপছেন আর ম্যাগাজিন বার করছেন, তাদের মাথার দাম, আমি তো গর্বিত ভারতবাসী, তাদের মাথার দাম কেউ ঠিক করেনি। হোয়াট আর সেন্স অফ হিউমার! যদি একটি নাক্সালাইটের মাথার দাম বা মাওবাদীর লোকের মাথার দাম হতে পারে, তাহলে আমাদের দেশে যারা নিউজ এডিটর, যারা দেশের কোনো কাজে লাগবেন না, তাদের মাথার দাম কত হবে? টু বি ইউজলেস এডিটর্স। তারা সকালবেলা উঠে কোনো হোপের কথা বলতে পারবেন না, তারা দেশের কোনো সমস্যার কথার সলিউশনের কথা বলতে পারবেন না, কারণ দে অলসো নিড রিপোর্টার্স, রিপোর্টার্স, রিপোর্টার্স। যারা যাবে, ঘটনাটা দেখবে, দেখে খালি রিপোর্ট করে ছেড়ে চলে আসবে। আমরা সেই মহান দেশে জন্মেছি যে শিক্ষিতরা নিজেদেরকেই প্রশ্ন করে না যে আমরা কি কাজে লাগবো। তাই রাস্তার কুকুর আর আমার মধ্যে তফাৎটা কোথায়? সেও চেঁচায়, আমিও চেঁচাই। এই করে করে একটা এপিসোড বাড়ে, মানুষেরা এই আঙুল দিয়ে শেয়ার সাবস্ক্রাইব করতে ভয় পায়। যদি এই লোকটাকে অ্যারেস্ট করে, আমি কারোর এগেনস্টে বলছি না, কিন্তু আমি সবার পক্ষে বলছি। সাধারণ মানুষ পাড়ায় এক হলে একটা হিমালয় তৈরি হবে, আমি সেই কথাটা বলছি। পাড়ার মানুষেরা আর্থিক বিপ্লব আনলে সবার বাড়ি সোলার হবে। কালকে একটা ফোন পেলাম, একজন পরিচিত লোক অনেক বছর পরে বললেন, নরেশদা আপনি কি ফ্রি আছেন? আমি বললাম আমার মতন ফ্রি তো পৃথিবীতে কেউ নেই, সারাক্ষণ ফ্রি। একটা ব্যাচেলার মানুষ, ডিভোর্স মানুষ তো সারা জীবন ফ্রি থাকার জন্যই রয়েছে, যে দেশের জন্য কিছু করতে পারবো। কিন্তু দেশের মানুষ আপনাকে কি ব্যবহার করতে পারবে? এটাই হচ্ছে আসল প্রশ্ন। ট্যালেন্টদেরকে ট্র্যাশ বিনে ফেলে দিয়েছে আমাদের দেশে শিক্ষিত অরাজকতা মানবতার মানুষেরা, ফেলে দিয়েছে হিউম্যান রাইটসরা, ফেলে দিয়েছে এনজিওরা। তাই আমাদের দেশের সিনেমা দেখলেই বুঝতে পারবেন, মেড বাই পিপল হু হ্যাভ ট্র্যাশ ইন মাইন্ড, নট হু হ্যাভ পেন ইন দেয়ার হ্যান্ডস। তাহলে আমরা আরো এগোচ্ছি অন্ধকারের দিকে। থ্যাঙ্কস টু বিজেপি, তারা ভারতবর্ষকে দেখিয়ে দিল কিভাবে ফ্যাসিস্ট স্টেট হওয়া যায়। তাই আমি প্রত্যেকটা বিজেপি এবং বিজেপি মাইন্ডেড পিপল, আরএসএস মাইন্ডেড পিপলদেরকে ধন্যবাদ দিই যে আপনারা গ্রাফটাকে এখন নিচে ফেলেছেন। আবার মানবতা জাগবে, আবার খুন রাহাজানি জাগবে, আবার মানুষের জাগরণ হবে, আবার সে লড়াই করবে। কিন্তু আমরা সিস্টেম সেট করব না। আমাদের দেশে যতদিন না জনজাগরণ আর্থিক বিপ্লব আনছে, ততদিন কিচ্ছু হবে না। আপনার ডিবেটে কারোর কিচ্ছু যায় আসবে না। তিনটে জিনিসের সঙ্গে ইন্ট্রোডাকশন করে দিই। স্ট্যাচু অফ ইউনিটি, যদি আপনার পাড়ার মানুষেরা এক হয়ে কিছু করতে পারে, তাহলে নিশ্চয়ই করে যোগাযোগ করবেন। কেন এক হচ্ছেন, কি কি কাজ করার জন্য এক হচ্ছেন? এটা 4টে স্তম্ভ স্ট্যাচু অফ ইউনিটির নিচে। আর এটা হচ্ছে খবর কাগজ ব্যাংক, মানে আপনার পাড়াতে এক হয়ে কিছু ডোনেশন দিচ্ছেন, সোশ্যাল ক্যাপিটাল তৈরি করছেন, তার 20% ব্যবহার করছেন আপনাদের নিজেদেরকে বেতন দেওয়ার জন্য, 80% সোশ্যাল কাজ করার জন্য। আর এটা গান্ধীজির চরকা, সে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, দেশে এমপ্লয়মেন্ট জেনারেট করার কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আমরা কি পারবো, সেটাই আসল পরীক্ষা। আপনাকে হাঁটতে হবে 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 না, দৌড়তে হবে না, ফ্লাই করতে হবে না, বাড়িতে বসে মায়েরা বিপ্লব আনতে পারবেন, পাড়াতে শুধু একদিন এক হয়ে। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। বাংলা ভাষাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। রবীন্দ্রনাথ দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখে গেছেন,
বঙ্কিমচন্দ্র আমাদেরকে ন্যাশনাল অ্যান্থেম দিয়ে গেছেন। আমি এটার ভেতরে সারাক্ষণ কনফিউজ থাকি, কিন্তু দুটো মহান গান আমাদের দেশে রয়েছে। তাই বন্দে মাতরম বারবার নিজের ভেতরে বলবে, তবে বন্দে মাতরম আপনার মুখ থেকে উগড়ে বেরোবে যেদিন দেশের কাজে লাগবে। আজকের মতন এতটাই। আমি নরেশ রাই।